নমস্কার। ২-৩ দিন আগে আমার চ্যানেলে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে ব্রোকারদের মতে অনেক ব্রোকাররা নিজেদের রিপোর্ট জারি করে বলেছিলেন, যার মধ্যে মর্গান স্ট্যানলে, জেপি মর্গান, তারপর জেফ্রিজ, আমাদের ইন্ডিভিজুয়াল যে ঘরোয়া ব্রোকাররা আছেন যেমন আইসিআইসিআই, কোটাক, সবাই একটা মোটামুটি নিফটির এন্ড অফ দ্য ইয়ার টার্গেট করেছিলেন, যেখানে মোটামুটি ২৬-২৭ হাজার, ইভেন ২৮ হাজারেরও উঠে এসেছিল যে নিফটির টার্গেট এই বছর কি হতে পারে। এবং ওই ভিডিওর নিচে আপনাদের অনেক কমেন্ট পেয়েছি, অনেকে আমার পার্সোনাল মতামত কি সেটা জানতে চেয়েছেন। তো তাই জন্য এই ভিডিওতে আমি মোটামুটি আমার ওপিনিয়নটা জানাচ্ছি। এর মধ্যে কোনো রকম প্রেডিকশন বা কোনো রকম সাজেশন দেওয়া বা কোনো রকম অ্যাডভাইস একদমই করছি না। আমার মোটামুটি যুক্ত কি রকম লাগছে যে নিফটি এই বছর কি করতে পারে বা আউটলুকটা মার্কেটের কি হতে পারে তা নিয়ে একটা ব্রড আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। মন দিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। চলুন শুরু করি। প্রথমে আপনাদের সামনে আমি একটা নিফটি ইটিএফ খুলে রেখেছি। এটা আইসিআইসিআই ব্যাংকের, আপনি নিপন ইন্ডিয়ার যেটা নিফটি 20 হয় সেটাও করতে পারেন। একই রকম চার্ট, একই রকম রিটার্ন, সবকিছুরই আছে। তো দেখুন, এটা কোভিডের সময়কার ফল, ঠিক আছে। তারপর একটা র্যালি আমরা দেখতে পেয়েছি। যদি আপনারা অনেকেই সবাই জানেন প্রায়, নিফটির যদি অ্যাভারেজ রিটার্ন আপনি দেখেন বিগত 10 বছর, 20 বছর, 25 বছরের, মানে যতদিন থেকে নিফটি আছে, মোটামুটি একটা যদি অ্যাভারেজ আমরা রিটার্ন করি পাস্ট হিস্ট্রি নিয়ে, সেটা 12-14%, ঠিক আছে। কিন্তু বিগত বিগত 5 বছরের যদি 5 ইয়ার, বিগত জাস্ট 5 ইয়ারের যদি আপনি তার একটা সিএজিআর বা 5 বছরে কত রিটার্ন দিয়েছে ইচ ইয়ার সিএজিআর যদি করেন, তাহলে সেটা এসে দাঁড়াচ্ছে কিন্তু প্রায় 18.9 বা 19%। যেটা আপনারা সবাই নিশ্চয়ই মনে করেন, যারা একটু মার্কেটের সম্বন্ধে জানেন বা অবগত আছেন, একটা লার্জ ক্যাপ ইন্ডেক্সের পক্ষে নিফটির ক্ষেত্রে 19% সিএজিআর প্রত্যেক বছরের রিটার্নটা কিন্তু একটা সুপার নর্মাল রিটার্ন। সুতরাং এই ধরনের রিটার্ন প্রত্যেক বছর আশা করা বা এই সিএজিআরটা ধরে রাখবে বছরের পর বছর, সেটা আশা করা একটু অমূলক হয়ে পড়ে যদি আমরা তার পাস্ট হিস্ট্রিকে দেখি, যেখানে পাস্ট হিস্ট্রি বলছে 12-14% ইজ আ নর্মাল রিটার্ন অফ নিফটি। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? তাহলে এক্ষেত্রে এই 19%টাই নর্মালাইজড হবে। সেক্ষেত্রে প্রাইস কারেকশন হয়ে নর্মালাইজ করতে পারে নিজেকে নিফটি, বা টাইম কারেকশনের মাধ্যমে নর্মালাইজ করতে পারে, যে একই রকম এই রিটার্নটা আরো 1-2 বছর থেকে গেল, মানে 19%, মানে আজকে যেখানে নিফটি আছে সেখানেই ধরুন দাঁড়িয়ে গেল আরো 1-2 বছর। তাহলে সেক্ষেত্রে তখন আমরা 5 বছর না লিখে 7 ইয়ার্সে করব। 7 ইয়ার্সে করলে সিএজিআরটা 19 থেকে কমে হয়তো 15 বা 14 চলে আসবে, টাইম কারেকশন একটা হয়ে গেল। এই ব্যাপারটা হয়তো হতে পারে, মানে যেরকম এই দুরকম ভাবে বাজার নিজেকে ওভার ভ্যালু থেকে একটু নর্মাল ভ্যালুয়েশনে নিয়ে যায়। তো এইবার এই প্রসঙ্গে আরো একটা কথা চলে আসছে, যেটা হচ্ছে আর্নিংস। কারণ জানেন আলটিমেটলি সবকিছু আর্নিংস এর উপর নির্ভর করে। সুতরাং নিফটির আর্নিং কত এবং সেই অনুযায়ী কত কি হতে পারে, একটু তা নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন অবশ্যই। আর তার সাথে সাথে যারা আমার সাথে অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্ট নিয়ে জানতে চান, শিখতে চান, তাদের জন্য কিন্তু এই 1 এপ্রিল থেকে 2 এপ্রিল থেকে আমার কোর্স শুরু হচ্ছে। তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। তাছাড়াও এই অপশনের কোর্স আনার পর থেকে আপনাদের অনেকের রিকোয়েস্ট এসেছিল যে এই সময় তো বাজারে বিনিয়োগ করারও দারুণ সময়, তো বিনিয়োগের উপর যদি কোনো কোর্স আনা যায় খুব ভালো হয়। তো বিনিয়োগের উপর শুধুমাত্র স্টক ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং, যেটা আমরা অনেক সময় করতে পারি না বা ভুলে যাই, কারণ পোর্টফোলিও রিব্যালেন্সিং করাটাও দরকার। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিজের দেখেন, মিউচুয়াল ফান্ডরা কিন্তু একই স্টক আপনি ধরুন আজকে আছে, 2 বছর বাদে দেখবেন সেই স্টকটা কিন্তু তার টপ 3 এর মধ্যে নাও থাকতে পারে, আজকে যেটা টপ 3 বা টপ 5-এ আছে। সুতরাং তারাও কিন্তু পোর্টফোলিও চার্নিং বা পোর্টফোলিও রিব্যালেন্সিং করে। একটা সময় মিউচুয়াল ফান্ডের টপ হোল্ডিংয়ে আইটিসি থাকতো, সান ফার্মা থাকতো, আজকের দিনে কিন্তু তারা টপ হোল্ডিংয়ে নেই। তার মানে তারাও চার্নিং করেছে, পোর্টফোলিও রিঅ্যালোকেশন করেছে, রিব্যালেন্সিং করেছে। কিন্তু আমরা
যারা ইনভেস্টার তারা আমরা বলি আমরা তো লং টার্ম ইনভেস্টার, ধরবো আর ভুলে যাব। না, ধরবো আর ভুলে যাব করলে হয় না, কারণ ফান্ড ম্যানেজার বা মিউচুয়াল ফান্ডের থেকে তো লং টার্ম ইনভেস্টার আর কেউ হয় না। তারা যদি নিজেদের পোর্টফোলিওকে চার্নিং করে, তারা যদি নিজেদের পোর্টফোলিওকে কোন সেক্টর ভালো হবে সেই অনুযায়ী রিঅ্যালাইন করতে পারে বা করে, তাহলে আমরা কেন করব না? এই প্রশ্নটা কি মনে হয় না? যদি এই প্রশ্নটা মনে হয় প্লিজ নিচে কমেন্ট বক্সে জানাবেন এই প্রশ্নটা আপনাদের মনে ওঠে কিনা। তাহলে সেটাই কিন্তু আমি আমার এই বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর জন্য যে আলাদা কোর্স আমি এনেছি তাতে আপনাদের শেখাবো। সেই কোর্সটাও মোটামুটি শুরু হবে, আপনাদের এখন এনরোলমেন্ট চালু হয়ে গেছে। তারও লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। যারা বিনিয়োগটাকে একটু সায়েন্টিফিক ওয়েতে জেনে বুঝে বাজারে নামতে চান, আর এই সময় কিন্তু বাজার আমাদের একটা সুযোগ দিচ্ছে বিনিয়োগের, তাহলে তারা কিন্তু সেই কোর্সটাকে দেখতে পারেন। যাই হোক, এবার আসি আমার আর্নিং যদি দেখেন এখন, মানে আর্নিং, নিফটির আর্নিং কত যদি বলি, নিফটিকে যদি একটা কোম্পানি আমরা ধরি, তাহলে নিফটির আর্নিং এখন মোটামুটি 1150 টাকার মতো। 1150 টাকা হচ্ছে নিফটির আর্নিং, ঠিক আছে। আর পিই রেশিও কত, যদি এখন 22,500তে ধরুন মোটামুটি চলছে, তাকে 1150 দিয়ে ভাগ করেন, মোটামুটি আপনি 20-র কাছাকাছি পাবেন, মানে পিই রেশিও হচ্ছে 20। এবার এই যে আর্নিং 1150, এটা কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। অনেকে বলছেন, অনেক টিভি অ্যানালিস্ট বা ইউটিউবাররা বলছেন যে এই যে Q4 এর রেজাল্ট, যেটা এই মার্চ কোয়ার্টারে শেষ হবে এবং এপ্রিল মাস থেকে মোটামুটি Q4 এর রেজাল্ট আসা শুরু হয়ে যাবে, সেই রেজাল্ট নাকি অনেক ভালো হবে এবং তার জন্যে একটা নিফটির রি-রেটিং হতে পারে। আমি এই মত থেকে একটু ডিফার করব। কেন ডিফার করব আপনারাই ভেবে বলুন তো। বাজার কি এখন বর্তমানে যেটা হচ্ছে সেটাকে ডিসকাউন্ট করে, নাকি বর্তমান থেকে 3 মাস বা 6 মাস পরে কি হবে সেটাকে আগে থেকে ডিসকাউন্ট করে? নিজেই একটু ভিডিওটাকে পজ করে অ্যান্সারটা দিন তো। অবশ্যই বাজার সবসময় 3 মাস পরে কি হবে বা 6 মাস পরে কি হবে সেটা কি হতে পারে সেটা ভেবে আজকে সেই প্রাইসটা তার মধ্যে থাকে, তাই তো? তাহলে আমরা যদি সবাই বলি যে অলরেডি মার্চের রেজাল্ট, এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের রেজাল্টটা খুব ভালো অলরেডি হয়ে গেছে, তাই জন্য তো রেজাল্টটা আসবে এপ্রিল মাসে বা জুন মাসে, যে খুব ভালো রেজাল্ট, Q4 এর রেজাল্ট যদি খুব ভালোই হয়, তাহলে সেটা তো আগে থেকেই ডিসকাউন্টেড থাকবে বাজারে। এই নয় যে Q4 এর রেজাল্ট ভালো আসতে শুরু করলো সেটা দেখে নিফটি বাড়বে বা বাজার বাড়বে। এটা একদমই হয় না যে বাজারে আগে ওই নিউজটা আসে তারপর বাজার বাড়ে, না। বাজার বুঝেই নেয় যে কি নিউজ আসতে পারে, কিভাবে হতে পারে, সেটা অলরেডি ডিসকাউন্টেড থাকে প্রাইসে 3 মাস বা 6 মাসের। এটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তাহলে সেটা যদি জানাই থাকে, তাহলে Q4 এর রেজাল্ট কেন আমরা ভাবছি ভালো, খুব ভালো হবে? যদি Q4 কোয়ার্টারে নিফটি বাড়ে, তাহলে মনে করবেন হয়তো নিফটি ভাবছে যে Q1 বা Q2 রেজাল্ট ভালো হবে, তাই জন্য বাড়ছে, নট ফর Q4। যদি Q4 এর জন্য বাড়তেই হতো তাহলে প্রাইস আগে থেকেই ডিসকাউন্টেড থাকতো, আগে থেকেই র্যালি নিফটি করে যেত আর্নিংস অনুযায়ী, তাই তো? আপনার যুক্তি দিয়ে কি মনে হয়? বাজার সব সময় 3 মাস বা 6 মাস আমাদের থেকে আগে থাকে, এটা মনে রাখবেন। তো যাই হোক, তাই জন্য Q4 এর রেজাল্ট যে খুব একটা আহামরি হবে তা নয়। হ্যাঁ, কিছু কিছু পকেট বা কিছু কিছু কোম্পানির হয়তো একটু ভালো রেজাল্ট হবে, সেটা হবে, তার একটা বেস এফেক্টও আছে, কিন্তু কারণ আগের বছর Q4 এর যে রেজাল্ট সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তার সাথে যখন আমরা কম্পেয়ার করব, কিছু কিছু সেক্টর বা কিছু কিছু কোম্পানির ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু ওভারঅল যে খুব ভালো হবে এবং তার জন্য নিফটি বাড়বে সেটা কিন্তু আমার মনে হয় না। কারণ যদি তার জন্য বাড়তে হতো, নিফটি আগে থেকেই সেটা ডিসকাউন্ট করে নিত। ঠিক আছে, হলো। সুতরাং এবার আমার তাহলে মতামতটা একটু জানাই যে Q4 এ আমার সব থেকে মনে হচ্ছে এই বছর 2025-এ নিফটি তার যে হাই, যেটা মানে সেপ্টেম্বর 2024-এ করেছিল, সেই ওই 26,100 বা 26,200-র কাছাকাছি, সেই ক্লোজিং বেসিসে বলছি, সেই জিনিসটা কিন্তু এই বছরে ভেরি ভেরি আনলাইকলি যে ক্রস করবে। হ্যাঁ, ক্রস করতেই পারে, আমি তো ভুল প্রমাণিত হতেই পারি, এবং আমি ভুল হলে আমি খুশিই হব, কারণ এক্ষেত্রে বাজার উপরের দিকে গেলে আমার পোর্টফোলিও ভালো গ্রিন হবে, সে ঠিক আছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে যে নিউ লাইফ হাই, আবার লিখে দিচ্ছি, নিউ লাইফ হাই LH হবে না, অ্যাটলিস্ট 2025-এ।
অ্যাটলিস্ট 2025-এ আমার মনে হয় নিউ লাইফ হাই হবে না। বড়জোর কত হতে পারে, হয়তো এখানেই কনসোলিডেট করবে। বুল কেস সিনারিওতে 25,500 বা 25,200 থেকে 25,500 এই লেভেলে থাকতে পারে। এই লেভেলটা আমি মাথা থেকে বলছি না, কোথা থেকে বলছি, যদি এখান থেকে নিফটির যেটা অ্যাভারেজ রিটার্ন 12% মোটামুটি এক বছরে, সেটা যদি প্রদান করে, তাহলে এই 22,500 থেকে যদি 12% অ্যাড করেন, তাহলে ওই 25,200 25,500 ওই ঘরেই গিয়ে দাঁড়ায়। তো সেই অনুযায়ী বলছি বুল কেস সিনারিওতে সেই জায়গায় মোটামুটি একটা যেতে পারে। না হলে নর্মাল জায়গায় যেখানে আর্নিংসটা এখানেই হয়তো দাঁড়িয়ে গেল, এবং দেখুন শুধুমাত্র সেটা আর্নিংসের ব্যাপার তো নয়, তার সাথে সাথে জিওপলিটিক্যাল ব্যাপারও আছে। আমেরিকায় কি হচ্ছে আপনারা সবাই জানেন, প্রত্যেক দিন ডান্স বাংলা ডান্স ওখানে ট্রাম্প করছে। তো ওই ডান্স বাংলা ডান্সটা যদি না থামে ওইখানে, তাহলে তার একটা এফেক্ট পড়তে পারে। তো সেই এফেক্টগুলো যদি নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিফটি বা গ্লোবাল এনভায়রনমেন্ট খারাপ থাকলে কিন্তু নিফটি এই জায়গাতে দাঁড়াতে পারে, যেখানে 20,000 থেকে 22,500 বা 23,000 এই রেঞ্জটা কিন্তু থাকতে পারে। সেটাও আমি লিখে দিই যে 20,000 থেকে মানে 20K থেকে কিন্তু এই 23,000-এর মতো 23K, ঠিক আছে। আর বুলকল সিনারিওতে আমি মোটামুটি এই জায়গায় থাকতে চাই যে 25,500 এরকম জিনিসটা। ওকে, তো যাই হোক, এই ব্যাপারটা আমার পার্সোনাল মত হতে পারে, আমি ভুলও হতে পারি, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। আর একটা কথা বলি, এর আগেও ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখুন এইখানে একবার এখানে কারেকশনও হয়েছিল। মনে করুন অক্টোবর 2021-এ একটা পিক করেছিল, এই রিসেন্টলি কোভিডের পরে 2021-এ একটা পিক করলো অক্টোবর। সেই পিকটাকে তার আবার ক্রস করতে কিন্তু প্রায় লেগে যায় আগস্ট 2023, মানে প্রায় 1 বছর 1.5 বছর কিন্তু তার লেগে গেছিল এই 2021-22-এ একটা যে কারেকশনটা হয়েছিল, যেখানে আবার নিফটি নিজের আগের লাইফ হাইকে ক্রস করতে সময় লেগেছিল 1-1.5 বছর। সুতরাং এটা কোনো অমূলক ব্যাপার নয়, বা যুক্তি ছাড়া যে আমি কথা বলছি তা একদমই নয়। এরকম পাস্টে হয়েছে এবং নিফটি একদম ঠিকই আছে। নিফটি আগে 5 বছরে 19% রিটার্ন দিয়েছে। 5 বছরে সিএজিআর রিটার্ন 19% নিফটির নয়, এটা সুপার নর্মাল রিটার্ন। তাহলে তাকে তো একটু কারেকশন মোডে যেতেই হবে। হ্যাঁ, পিই যেখানে এবার আর্নিংসে যেটা আসি, আমি বললাম পিই এখন 20-তে এসেছে। 20 একটা অ্যাভারেজ বা নর্মাল পিই, এটা কিন্তু খুব একটা চিপ ভ্যালুয়েশন নয়, এটাও মনে রাখতে হবে। তো সুতরাং আর্নিং আগামী দিনগুলোতে কি আসছে, আমি Q4 নিয়ে খুব একটা আশাবাদী নয়। 1150 এখন বর্তমানে যে আর্নিং, সেটা থেকে কতটা বাড়বে কমবে সেটা দেখা যাবে, সেটা হলে আপনাদের সাথেই আমি ভিডিও করে বলবো। কিন্তু আমি Q1 Q2 এইসবের দিকে নজর রাখবো। যদি দেখবো যে Q2 ভালো হতে চলেছে, বাজার মনে করছে, তাহলে নিফটি তার 3 মাস আগে থেকেই নিজেকে রিঅর্গানাইজ করে নেবে। আপনারা নিজেও সেটা বুঝতে পারবেন। তো এই ব্যাপারগুলো আপনাদের মাথায় যাতে থাকে। তো আমার দুটো কেস সিনারিওতে আমি যেটা বললাম সেটা একটু আমার পার্সোনাল মত, আপনারা এর থেকে ডিফার করতেই পারেন। আমি যে রেঞ্জটা বললাম, নিচের দিকে ওই 20,000 থেকে 23,000-এর মধ্যে হয়তো 2025-এর শেষের দিকে দেখতে পারি, যদি না ওই ডান্স বাংলা ডান্সের ব্যাপারটা থাকে, ইউএসএ যেটা করছে সেটা যদি ঠিকঠাক থাকে। যদি ইউএসএ রিসেশন থেকে শুরু করে অন্যান্য ট্রেড ওয়ার ফুল দমে শুরু হয়ে যায়, তাহলে তো একটু আলাদা রিঅ্যাসেস করতেই হয়। তো কিন্তু এই ব্যাপারটা আর উপরের দিকে 25,500 বা 25,200 আমার বুলকেস সিনারিওতে আমার থাকবে। এইটা মোটামুটি আমার প্রেডিকশন। আপনারা এখানে ডিফার করতেই পারেন, এবং আপনার মতামত কি সেটা একটু নিচে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামতটাও যুক্তি দিয়ে, লজিক দিয়ে। কেউ যদি বলেন 14,000-এ আসবে, তার লজিকটা কি একটু লিখবেন। আপনি বলতেই পারেন, কিন্তু লজিক দিয়ে তো একটু বলতে হবে, সেটা একটু বলবে। কেউ ধরুন বলেন 30,000-এ যাবে, তার লজিকটাও একটু রাখার চেষ্টা করবেন। তাহলে আমি সেই কমেন্টগুলো পড়বো, এবং আশা করি আপনাদের এই 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 যে জার্নিটা 2025-এর শেষে কি হবে, আবার একটা ভিডিও করে নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন সবাই। আর যারা কোর্সে জয়েন করতে চান, অপশন কোর্স এবং আমার বিনিয়োগ কোর্স, দুটো কোর্সেরই লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, একটু চেক আউট করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।